আমার নাম জয় বণিক, আমি উপজেলা মৎস্য অফিসার হিসাবে ব্রাহ্মণপাড়ায় মূল দায়িত্ব এবং বুড়িচং অতিরিক্ত দায়িত্ব আছি। এর আগে একজন অফিসার ছিলেন, উনি আপনার রিটায়ার্ড হয়ে গিয়েছেন। রিটায়ার্ডের পর এখন আমি আছি। আমি আবার চেষ্টা করতেছি এখানে মূল দায়িত্ব আনার জন্য। এখন আপনারা এখানে যেহেতু আছেন, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কম বিনিয়োগে বা স্বল্প পুঁজিতে অল্প বিনিয়োগে কি ধরনের মাছ চাষ আপনারা করবেন, কিভাবে করবেন, ঠিক আছে, এটা নিয়ে আজকে একটু আলোচনা করবো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সর্বপ্রথম আমি কি বলেছি, এখানে পয়েন্ট দুইটা, কম বিনিয়োগ আর একটা কি ধরনের মাছ চাষ। এখন আপনারা অনেক চাষি আছেন, এটা হলো নতুন চাষি। কম বিনিয়োগ কারা করবে? যারা নতুন চাষি, ঠিক আছে, আছেন না এরকম নতুন চাষি আছেন, মানে কম বিনিয়োগ কারা করবে বা রিস্ক নিবে না? নতুন যারা চাষি আছে, যাদের পুঁজি কম। এখন ধরেন আপনার একটা পুকুর আছে 50 শতক বা 60 শতক পড়ে আছে আপনার কাছে, মানে আপনি নতুন চাষি। যেমন গতকাল আমার এখানে একজন চাষি আছে, ওনার পুকুর হলো 3টা, অনেক বড় বড়, 600 শতক। এর আগে 12 বছর আরেকজন আপনার লিজ নিয়ে চাষ করছে, উনি এবার করতে যাচ্ছে, কিন্তু উনি বুঝতেছে না কিভাবে করবে, ওনার মানে পুঁজিটা অল্প। এরকম অনেক চাষি আছেন। সেক্ষেত্রে আমরা কি করব, কোন ধরনের চাষ করব? সর্বপ্রথম মনে রাখবেন আপনার চাষ পদ্ধতি কি। একটা হলো আপনার বাংলা মাছ চাষ, যেটা আমরা বলি ইন্ডিয়ান মেজর কার্প। এগুলা কি? রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, সিলভার কার্প, গ্রাস কার্প, সরপুটি, বাটা, এগুলা হলো গিয়া সাধারণত আমরা বাংলা বলি, বাংলা মাছ, বা আমরা বলি থাকি ইন্ডিয়ান মেজর কার্প। আরেকটা হলো কি আপনার ক্যাটফিশ জাতীয় চাষ। কোনগুলা? আপনার শিং, মাগুর, পাবদা, গুলশা, পাঙ্গাস, ঠিক না? এইটা। আরেকটা আছে হলো তেলাপিয়া চাষ। এখন এর মধ্যে হলো গিয়া সব থেকে আপনার যদি কম পুঁজিতে করতে চান, তাহলে অবশ্যই আপনাকে বাংলা মাছ চাষ করতে হবে। তেলাপিয়া, পাঙ্গাস বা শিং, মাগুর যদি করেন, কম বিনিয়োগে পারবেন, তখন আপনাকে বিনিয়োগ দিতে হবে। তার মানে আমরা এখন ওই দিকে যাবো না, আমরা এখন আলোচনা করব বাংলা মাছ চাষের দিকে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে কি মাছ আমরা চাষ করব। এখন ধরেন আপনার একটা পুকুর আছে, আমি একটা অ্যাজাম্পশন ধরি 50 শতক। 50 শতক একটা পুকুর আছে। সর্বপ্রথম আমাদের কি করতে হবে? প্রস্তুতি, পুকুর প্রস্তুত করতে হবে। পুকুর প্রস্তুত আমরা কিভাবে করব? যেহেতু আমরা বাংলা মাছ চাষ করব কম বিনিয়োগে। কম বিনিয়োগ মানে কি? আমরা কোনো ধরনের ফিড দিব না। ফিড দিতে গেলে কি খরচ বেড়ে যাবে। আমরা আজকে যে আলোচনা করব, কোনো ধরনের ফিড দিব না, আমরা সার নির্ভর মাছ চাষ করব। বোঝা যাচ্ছে? মাছকে তো আপনি চাষ করবেন, মাছকে তো খাওয়াতে হবে না? তাহলে মাছ বড় হবে কিভাবে? আমরা সার নির্ভর মাছ চাষ করব। এখন হলো কি, পুকুরটা আমাদের প্রস্তুত করতে হবে। পুকুর আমরা প্রস্তুত কিভাবে করব? যদি আপনার পুকুরে পানি থেকে থাকে, ঠিক আছে, তাহলে হলো গিয়া আপনার 1 ফিট বা 2 ফিট পানির মধ্যে রোটেনন বা গ্যাস ট্যাবলেট দিয়ে এর আগে যত মাছ আছে সেগুলো মেরে ফেলতে হবে। অনেক সময় দেখা যায় আপনার পুকুরে দেশি তেলাপিয়া থাকতে পারে, দেশি তেলাপিয়ার বাচ্চা থাকতে পারে, বা আপনার রাক্ষুসে মাছ, শোল, গজার, টাকি, এগুলো থাকতে পারে, ঠিক আছে। এগুলা মারার দুইটা পদ্ধতি, একটা হলো আপনার রোটেনন আর একটা গ্যাস ট্যাবলেট। রোটেনন দিয়ে যদি আপনি মাছ মারেন, সে মাছ আপনি খেতে পারবেন, বাজারে বিক্রি করতে পারবেন। গ্যাস ট্যাবলেট দিয়ে যদি মাছ মারেন, সে মাছ আপনি খেতে পারবেন না, বাজারে বিক্রি করতে পারবেন না, ঠিক আছে। রোটেনন যদি দেন, প্রতি শতকে প্রতি ফিট পানির জন্য 20 থেকে 30 গ্রাম করে রোটেনন দিবেন। আর গ্যাস ট্যাবলেট যদি দেন, প্রতি শতকে প্রতি ফিটের জন্য 1টা করে গ্যাস ট্যাবলেট দিবেন, দিয়ে মাছগুলো মেরে ফেললেন। তারপর এই যে বিষগুলো আপনি দিলেন, এই বিষ দেওয়ার পর সাথে সাথে কিন্তু মাছ ছাড়া যাবে না। বিষক্রিয়া কিন্তু প্রায় 7 থেকে 8 দিন থাকে, ঠিক আছে। মাছটা আপনি মারলেন, মাছ মারার পর হলো গিয়ে আপনি 1 থেকে 2 দিন পর পুকুরে চুন দিবেন। বোঝা যাচ্ছে? মাছ চাষে চুনের বিকল্প নেই। চুন দিবেন। চুন কতটুকু দিবেন? প্রতি শতকে 1 কেজি করে চুন দিলেন। চুন দেওয়ার 4 থেকে 5 দিন পর আপনি পুকুরে সার দিবেন। এই পদ্ধতিতে মাছ চাষে অবশ্যই আপনাকে সার প্রয়োগ করতে হবে, সারের বিকল্প নেই, ঠিক আছে। আপনাকে মাছটা ছাড়ার আগে পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাবার তৈরি করে নিতে হবে। এর জন্য চুন দেওয়ার 4 থেকে 5 দিন পর আপনাকে সার দিতে হবে। সার 2 ধরনের, একটা হলো জৈব সার, অজৈব সার। আপনার তো কৃষির সাথে সংশ্লিষ্ট জিনিসগুলো তো অবশ্যই জানেন। একটা কি জৈব সার, অজৈব সার। অজৈব সার কোনগুলো? এই যে রাসায়নিক সার। মাছ চাষের ক্ষেত্রে 3 ধরনের সার ব্যবহৃত হবে অজৈব। কি কি? ইউরিয়া, টিএসপি বা ডিএপি, আরেকটা মিউরেট অফ পটাশ, এমপি। এই 4 ধরনের সার ব্যবহৃত হয়, ঠিক আছে। আর জৈব সার ক্ষেত্রে আপনারা অনেক আগে গোবর ব্যবহার করতো, কিন্তু এখন কিন্তু গোবর ব্যবহার করা যাবে না, ঠিক আছে। জৈব সার একটা ভালো একটা উৎকৃষ্ট হলো কম্পোস্ট সার। কৃষিতে কম্পোস্ট ব্যবহার করেন না?
কম্পোস্ট আপনার পুকুরে ধরেন মনে করেন অনেকগুলো কচুরি পানা আছে, খুদি পানা আছে, সেগুলো একটা নির্দিষ্ট সময় পচিয়ে, ঠিক আছে, কম্পোস্ট সার তৈরি করে মাছ ছাড়ার আগে শতকে 1 কেজি 2 কেজি করে আপনি পুকুরে দিয়ে দিবেন। এটা কিন্তু মাছ ছাড়ার আগে দিয়ে দিবেন। আর রাসায়নিক সার যদি হয়, রাসায়নিক সার হলো প্রতি শতকে ইউরিয়া হলো 200 থেকে 250 গ্রাম, টিএসপি 100 থেকে 150 গ্রাম, মিউরেট অফ পটাশ 70 থেকে 80 গ্রাম দিবেন। এটা অবশ্যই চুন দিয়ে 4 থেকে 5 দিন পর। এটা দিলে আপনার সারটা ভালো কাজ করবে, বুঝতে পারতেছেন? অনেকে কি করে আপনার চুন না দিয়ে সার দিয়ে দেয়, কাজ করবে কিন্তু ভালো কাজ করবেন না। সার দিয়ে নিয়ম আছে, নিয়ম হলো কি আপনি যেদিন চুন দিবেন, চুন দিয়ে 4 থেকে 5 দিন পর আপনি পুকুরে সার দিবেন। এই সার দিলেন, পুকুরটা প্রস্তুত করলেন, দেখবেন মাছ ছাড়ার আগে এই সারটা দেওয়ার পর 3 থেকে 4 দিন পর পুকুরটা সবুজ হয়ে গেছে। আমরা আবার ওই মনে করাই দিচ্ছি, আমরা কি নির্ভর কি নির্ভর চাষ করতেছি? সার নির্ভর, কম পুঁজিতে। আপনার পুকুরটা পর্যাপ্ত সবুজ রাখতে হবে সবসময়। আমরা কিন্তু কোনো ফিড দিচ্ছি না, সার দিচ্ছি, তার মানে পুকুরটা পর্যাপ্ত সবুজ রাখতে হবে। এখন আপনি দিলেন, পুকুরটা পর্যাপ্ত সবুজ হয়ে গেল, ঠিক আছে? সবুজ হওয়ার পর এখন কি করবেন? এখন আমাদের চিন্তা হলো আমরা মাছ ছাড়বো, পোনা কোথা থেকে নিয়ে আসবো, কি সাইজের পোনা, কয়টা করে ছাড়বো? বেশিরভাগ চাষি প্রশ্ন এটা, স্যার আমরা কয়টা করে মাছ ছাড়বো, কোথা থেকে পোনা নিয়ে আসবো, ঠিক কিনা? এখন আপনি পোনা যে ছাড়বেন, ঠিক আছে, আমরা কি করতেছি আবার মনে হয় স্বল্প বিনিয়োগে মাছ চাষ, ফিড নির্ভর করতেছি না। ফিড যেহেতু চাষ করতেছি না, আমরা কিন্তু মাছকে খুব বেশি বড় করতে পারবো না। মনে রাখবেন, বাজারে যে মার্কেটেবল সাইজ আমাদের তৈরি করতে হবে। মার্কেটেবল সাইজ কার্প মাছের কত? 1 কেজির আশেপাশে, ঠিক না? 1 কেজির আশেপাশে আমাদের তৈরি করতে হবে। কাতলা 1 কেজি করলে হবে? হবে না, কাতলা করতে হবে 1.5 থেকে 2 কেজি, সিলভার কার্প 1.5 কেজির মধ্যে, রুই মাছ 600 থেকে 700 গ্রাম, ঠিক আছে, করলে মোটামুটি চলে, ঠিক আছে কিনা? তাহলে এখন আপনি যেহেতু মাছটা এখন আপনার চিন্তা করতে হবে, আপনি পুকুরে মাছটা কয় মাস মেয়াদি করবেন, এটাও কিন্তু একটা বিষয় আছে। আপনি কি 1 বছর মেয়াদি করবেন, নাকি 1.5 বছর, নাকি 2 বছর? আমি এখন বলতেছি 50 শতক একটা পুকুর, আপনি এখন মাছ চাষটা করতেছেন 6 থেকে 7 মাস পর বা 8 মাস পর আপনি বিক্রি করে দিবেন। সাধারণত এরকমই তো করে, বছর মেয়াদি করে। শীতকালটা তো আমরা বাদ দিলাম, 6 থেকে মানে 7 থেকে 8 মাস মেয়াদি। 7 থেকে 8 মাস মেয়াদি মাছটা যদি বড় করতে চান এবং কম বিনিয়োগ অল্প খরচে করতে চান, তাহলে কি আপনাকে একটু ছোট পোনা আনতে হবে, কারণ বড় পোনার দাম একটু বেশি না, ঠিক কিনা? আজকের এই চাষাবাদের সাথে আপনি যদি ফিড নির্ভর বা বাণিজ্যিক চাষে তুলনা করলে কিন্তু হবে না। বাণিজ্যিক চাষ বা ফিড নির্ভর করতে হলে কিন্তু আমি এই পদ্ধতি বলতাম না, তখন কিন্তু পদ্ধতি আরেকটা হয়ে যেত। যেহেতু কম বিনিয়োগে করতেছি, আমরা টাকা কম খরচ করব, তার মানে একটু ছোট সাইজ মাছ নিয়ে আসবে। ছোট সাইজ কি বেশি ছোট আনলে হবে না, কেজিতে 20টা থেকে 25টা পুরনো চাপের পোনা, গত বছরের পোনা, গত বছরের বাংলা মাছের পোনা কেজিতে 20টার মতো, 20 থেকে 25টা। আরেকটা জিনিস মনে রাখবেন, বাংলা মাছের ক্ষেত্রে ধারণ ক্ষমতা আছে পুকুরে শতকে 30 থেকে 40 কেজি, এর বেশি বাংলা মাছ আপনি উৎপন্ন করতে পারবেন না। পাঙ্গাস আমরা শতকে 200, 250, 300 কেজি করে চাষিরা, তেলাপিয়া 80-90 কেজি করে, ঠিক কিনা? শিং মাছ 200, 250 কেজিও করে। বাংলা মাছ 30-40 কেজির উপর পারবেন না, ঠিক আছে? ধরেন আপনার পুকুরটা এভারেজ একটা পুকুর, ঠিক আছে, আপনি 30 কেজি করতে পারবেন সর্বোচ্চ। এখন প্রতি শতকে যদি 30 কেজি আপনি করতে চান, এভারেজ যদি 1 কেজি করে গড়ে করতে চান, তাহলে কয়টা মাছ করছি? এই 30টা মাছ, 25 থেকে 30টা মাছ। কথা কি বোঝা যাচ্ছে? 25 থেকে 30টা মাছ, কেজিতে 20টা থেকে 25টা নিয়ে আসলেন। এখন কোথা থেকে পোনাটা নিয়ে আসবেন? অবশ্যই আপনি আশেপাশ থেকে যদি বাংলা মাছের পোনাটা নিয়ে আসেন, আপনি নিজে গিয়ে চেক করে নিয়ে আসবেন সে যে পুকুরে মাছ চাষটা করতেছে, যেভাবে লালন করতেছে, তার লালন পদ্ধতিটা কেমন। কারণ ছোট মাছ তাকে হলো যে আপনারা যারা আপনার মারা আছে, যখন বাচ্চারা হয় তখন কি করে, তাকে খুব টেক কেয়ার করে না, খিচুড়ি খাওয়ায়, কত কিছু খাওয়ায় না, খুব যত্ন সহকারে তাকে লালন পালন করে বড় করে। মাছের ক্ষেত্রে হচ্ছে ছোট মাছকে বড় পর্যন্ত আপনি যে মাছটা নিয়ে আসবেন, এতটুকু পর্যন্ত তাকে কি ধরনের লালন পালন করা হয়েছে। আপনি ধরেন 2টা চাষির পুকুর দেখছেন, 2টা চাষির পুকুরে একটা চাষির পুকুরে একটু কম দামে পাচ্ছেন, আরেকটা চাষির পুকুরে একটু বেশি দামে পাচ্ছেন। বেশি দামে পাচ্ছেন কারণ কি? সে তো মাছটাকে ভালোভাবে লালন পালন করছে, ঠিক আছে? ওইটা নিয়ে আসবেন। মাছের কালার দেখবেন কেমন, মাছের কালার কিন্তু বড় জিনিস। যে পুকুরে ভালো মানের খাবার খায়, মাছের কালার চিকচিক করবে। ভালো মানের পোনা ভালো চাষি থেকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর শতকে কয়টা ছাড়বেন আমরা বলছি। এখন কি কি ধরনের মাছ ছাড়বেন, এটা একটা বিষয়। আচ্ছা, আবারও বলে রাখি, এটা হলো কি আমরা কি সার নির্ভর মাছ চাষ করতেছি। এখন সার কি মাছ খায়? সার মাছ খায় না। সার থেকে উৎপন্ন পুকুরে যে প্লাঙ্কটন তৈরি হয়,
এটা মাছ খায়, বোঝা যাচ্ছে? সার থেকে আপনার পুকুরে যে ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন তৈরি হবে এটা মাছ খাবে। সবার উপরে কি মাছ থাকে? সিলভার কার্প, ঠিক কিনা? সিলভার কার্প কি খায় এটা জানতে হবে। সব মাছকে যদি পরিপূর্ণ হারে আপনি বড় করতে চান, প্রত্যেকটা মাছের খাদ্য আপনাকে যোগান দিতে হবে। তার মানে জানতে হবে কি কি, কোন মাছ কি ধরনের খাবার খায়। সিলভার কার্প কি খায় বলেন? সিলভার কার্পটা হলো গিয়া আপনার সূক্ষ্ম প্লাঙ্কটন খায়, ফাইটোপ্লাঙ্কটন। আবার যে ফাইটোপ্লাঙ্কটন 2-3 দিন পুরনো হয়ে যাবে, যেগুলো একটু ভারী হয়ে যাবে, মোটা হয়ে যাবে, সেটা আবার সিলভার কার্প খাবে না। সেটা কে খাবে? সেটা খাবে কাতলা, বোঝা যাচ্ছে? কাতলা এবং ব্রিগেড। একদিনের মানে নতুন, আজকে আপনি সার দিচ্ছেন, কালকে বা পরশু পুকুরটা হালকা সবুজ হয়ে গেল, এটা আপনি কে খেয়ে ফেলবে? সিলভার কার্প খেয়ে ফেলবে। এটা যখন 1-2 দিন একটু পুরনো হবে, ঠিক আছে, 1-2 দিন পুরনো হবে, একটু মোটা হয়ে যাবে, এটা কে খাবে? কাতলা এবং ব্রিগেড, ঠিক আছে? তার মানে আমরা 3 ধরনের মাছ জানতে পারলাম। তারপর হলো কি আপনার মাঝে থাকে কি? রুই। রুই কি খাবে? রুই হলো কি যে একটু পুরনো প্লাঙ্কটন, বা আপনার মনে করেন তখন রুইয়ের জন্য কিছু বাইরে থেকে আপনার জুপ্লাঙ্কটন দিতে হবে। জুপ্লাঙ্কটনটা আমি বলবো আপনাকে আস্তে আস্তে। তারপর নিচে কি থাকে? মৃগেল, কার্পু, কালিবাউ, সেগুলো হলো গিয়ে আপনার নিচে যে ব্যান্থোস থাকে বা পেরিপাইটন থাকে, এই প্লাঙ্কটন গুলা খায়, ঠিক আছে? তারপর আরেকটা হলো আপনার গ্রাস কার্প। গ্রাস কার্প, গ্রাস কার্প আপনার পুকুরে তখনই বেশি যাবে যখন আপনি পুকুরে গ্রাস কার্পের খাবার ঘাস দিতে পারবেন, ঠিক আছে? গ্রাস কার্পের জন্য পর্যাপ্ত আপনাকে ঘাস দিতে হবে। আপনি যদি আশেপাশে ঘাস থেকে সফট ঘাস, সফট নরম ঘাস, বা আপনার নেপিয়ার ঘাস আছে না, নেপিয়ার ঘাসগুলো, নরম ঘাসগুলো, ঠিক আছে, এগুলো একটা ছোট আপনার প্রতিদিন অল্প অল্প করে দিবেন। এমন না যেটা পুকুরে নষ্ট হবে। একদিন দিলেন, 2 দিন রাখবেন, দেখবেন 2 দিনে খাবারটা যখন শেষ হয়ে যাবে তখন আবার দিবেন। এমন না 15 দিনের খাবার গ্রাস কার্পের একবারে দিয়ে দিবেন, তাহলে কি হবে? 2 দিন 3 দিন পর পর সেটা কিন্তু পচে যাবে। এমনি কিন্তু আপনি আজকে সার দিতেছেন, সার দিলে কি হবে? পুকুরে গ্যাস হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। আমি পরিচর্যাগুলো পরে বলতেছি, ঠিক আছে? তারপরে দিলেন, এখন আপনি তাহলে এখন শতকে 25টা মাছ কি কি ছাড়বেন? যেহেতু আমরা সার মিলবো, সারটা বেশি খায় উপর স্তরে মাছ, সিলভার কার্পটা একটু বেশি ছাড়বেন। সিলভার কার্প বলে 4টা ছাড়বেন শতকে। শত কয়টা? 4টা বলছি। বাণিজ্যিক চাষের ক্ষেত্রে কি সিলভার কার্প এত ছাড়তে বলি না, শতকে 1টা করে, ঠিক না? যখন আমি সার নির্ভর করতেছি, এখন আপনি সিলভার কার্পটা একটু বেশি ছাড়বেন। কয়টা বলছি? 4টা সিলভার কার্প ছাড়বেন। আচ্ছা, তারপর হলো কি আপনার কাতলা বা ব্রিগেড। কাতলা কয়টা ছাড়বেন? শতকে 2টা করে কাতলা ছাড়লেন। কাতলা চালে ব্রিগেড, কাতলা ব্রিগেড কিন্তু একই স্তরে খাবার খায়। 2টা যদি সমারে দেন গ্রোথ হবে না, হবে? যারা ভালো মাছ চাষে জানেন তো, কাতলা ব্রিগেড যদি একসাথে একই হারে দেন বড় হবে না, কিন্তু একটা একই খাবার খায়। কাতলা যদি শতকে 2টা করে দেন, ব্রিগেড হলো গিয়া 2 শতকে 1টা করে দিবেন, বোঝা যাচ্ছে? কম দিবেন। আর যদি ব্রিগেড বেশি দেন, কাতলা কম দিবেন। রুই মাছ দিলেন হলো গিয়ে আপনার 4টা 5টা। মৃগেল, কালিবাউ, কার্পু যেহেতু এক স্তরে থাকে, সবগুলো মিলে 4টা 5টা দিবেন, ঠিক আছে? সাথে কি দিবেন? গ্রাস কার্প হলো যদি ঘাস দিতে পারেন, প্রতি শতকে 1টা বা 2 শতকে 1টা করে দিবেন। সাথে শতকে 20টা করে বাটা মাছ দিবেন, বাটা মাছ দিবেন, ঠিক আছে? বাটা মাছ কি? এটা তো ফিট খায় না। এগুলো হলো আপনার আশেপাশে যেগুলো পচা টচা জিনিস থাকবে, নিচে যে সার, ওইগুলা খেয়ে বড় হয়ে যাবে, ঠিক আছে? শতকে 20টা করে বাটা মাছ দিবেন, এটা কার্পের অতিরিক্ত, ঠিক আছে? হ্যাঁ, একটু বলতেছি, বাটা বা বাটকি যেটা বলে, হ্যাঁ বাটকি। এখন মাছটা আমরা বুঝতে পারলাম কি ধরনের মাছ দিব। এখন আমরা হলো গিয়ে মাছটা এখন ছেড়ে দিব। এখন হলো গিয়ে আমরা মাছ ছাড়ার পরবর্তী বিষয়টা কি করব? পরিচর্যা। এখন আপনাকে যেহেতু আমরা কোনো ধরনের ফিড দিব না, প্রতিদিন মাছকে খাদ্য দিতে হবে, প্লাঙ্কটন দিতে হবে। প্রতিদিন আপনাকে অল্প করে সার দিতে হবে, প্রতিদিন, ঠিক আছে? প্রতিদিন অল্প করে সার দিতে হবে। সার কি দিবেন? রাসায়নিক সার দিবেন, ইউরিয়া, টিএসপি, ঠিক আছে? ইউরিয়া কতটুকু দিবেন? ইউরিয়া ধরেন হলো গিয়ে আপনার প্রতিদিন 20 গ্রাম করে ইউরিয়া দিবেন, টিএসপি দিবেন 15 গ্রাম করে। এটা আপনার, শোনেন আমি বলতেছি এটা দিকে এটা দিবে এমন না। আপনার পুকুরে প্রাকৃতিক খাবার কেমন তৈরি হয়, এমনও আছে নতুন কাটা পুকুর, একজনের পুকুর নতুন কাটছে, আরেকজনের পুকুর পুরনো পুকুর। কার পুকুরে বেশি খাবার তৈরি হবে? পুরাতন পুকুরে না? তারপরে নতুন পুকুরে কি সার আর একটু বেশি দিতে হবে। আপনার পুকুরে 1-2 দিন সার দিলেই তো বুঝবেন পুকুর কিভাবে সবুজ হচ্ছে কিনা, বুঝবেন না? সেই অনুযায়ী সারের নির্ধারণটা করবেন। এখন যদি প্রতিদিন নাও পারেন, 2 থেকে 3 দিন পর অবশ্যই দিবেন, যেহেতু আমরা কোনো ফিড দিচ্ছি না। এবং যখন আপনি আজকে সার দিবেন, কালকেই দেবেন পুকুরটা,
হালকা সবুজ হয়ে যাবে, তখন সেটা সিলভার কার্প খেয়ে ফেলবে। আবার যেগুলো সিলভার কার্প খাবে না, 1-2 দিন পর যখন ওই পুরোনো প্লাঙ্কটন গুলো একটু বড় হবে, তখন আপনার কাতলা, রুই এগুলো মাছ খাবে। ঠিক আছে, খাবে। এখন আমরা তো উপরের স্তরের মাছগুলোকে বড় করতেছি, সার দিচ্ছি। এখন যে আপনার মেন মাছ আছে, মেন মাছ কোনটা? রুই মাছ। রুই মাছ তো খুব বেশি বড় হয় না, এগুলা খাবারের সার দিয়ে বড় করতে হবে। রুই মাছের জন্য কি করবেন? রুই মাছের জন্য আপনারা হলো গিয়ে একটু জু প্লাঙ্কটন তৈরি করবেন। জু প্লাঙ্কটন সব মাছই খায়। আপনি 10 দিন পর পর বা মাসে 3 বার সরিষার খৈলের ডোজ করবেন। প্রতিদিন তো রাসায়নিক সার দিচ্ছেন, এটা আপনাকে ফাইটোপ্লাঙ্কটন করতেছে। ফাইটোপ্লাঙ্কটন যদি অতিরিক্ত হয়ে যায়, তখন ঘন সবুজ হয়ে যাবে, তখন কিন্তু আবার অক্সিজেন কমে যাবে। এটা ফাইটোপ্লাঙ্কটন গুলাকে কে খায়? মাছও খায় এবং জু প্লাঙ্কটন খায়। ছোট ছোট পুকুরে দেখেন না প্রাণীজ কণা ছোট ছোট ভেসে বেড়ায়, একবার ক্ষুদি কণা, পোকা না কিন্তু ছোট ছোট, এগুলা জু প্লাঙ্কটন। এই জু প্লাঙ্কটন তৈরি করতে অনেকে চাষিরা পারে না। জু প্লাঙ্কটনে প্রোটিন প্রায় 30 থেকে 40% থাকে। এই ছোট ছোট পোনা, আমার কাছে ভিডিও নেই, থাকলে দেখাতে পারতাম। এটা তৈরি সবাই করতে পারে না। এটার জন্য আপনার সরিষার খৈলের একটা ডোজ আছে, এটা করবেন। প্রতি শতকে 250 গ্রাম সরিষার খৈল। প্রতি শতকে কতটুকু বললাম? 250 গ্রাম সরিষার খৈল। ঠিক আছে, তারপর 50 গ্রাম মোলাসেস। মোলাসেস বা চিটাগুড় নাম শুনছেন? বা রাব, হ্যাঁ, গরুকে খাওয়ান না খড়ের সাথে মিশা? হ্যাঁ, মোলাসেস বা রাব। প্রতি শতকে 250 গ্রাম সরিষার খৈল, 50 গ্রাম মোলাসেস বা রাব এবং 10 গ্রাম ইস্ট। ইস্ট কোথায় পাবেন? মুদির দোকানে কিনতে পাবেন, সাদা সাদা ছোট ছোট। এটা সুপ্ত ব্যাকটেরিয়া বলে। ইস্ট বললেই হবে, বা আপনার সুপার শপে কিনতে পাওয়া যায়। এটাকে মিক্সড করে আপনার 48 থেকে 72 ঘন্টা একটা ড্রামের মধ্যে ভিজিয়ে রাখবেন পানিতে। প্রতিদিন 2 থেকে 3 বার নাড়াইয়া দিবেন। 48 থেকে 72 ঘন্টা পর এটা থেকে একটা ব্যাকটেরিয়া তৈরি হবে, তখন পুকুরে আপনি দিয়ে দিবেন। বুঝতে পারতেছেন? পুকুরে দিয়ে দিবেন। দিলে কি হবে দেখবেন, ওই পুকুরে এটা আপনার জু প্লাঙ্কটন তৈরি করবে। এই ডোজটা পুকুরে আপনার ব্যাকটেরিয়া সহিত করে আপনার ভালো ব্যাকটেরিয়া যেগুলো আছে, ভালো ব্যাকটেরিয়া তৈরি করবে এবং জু প্লাঙ্কটন তৈরি করবে। এটা মাসে 1 বার দিবেন এই ডোজটা। মাসে কয়বার বলছি? 1 বার দিবেন এই ডোজটা। এবং মাসে 1 থেকে 2 বার শুধু সরিষার খৈল এবং রাসায়নিক সারের ডোজ করবেন। ধরেন আপনি প্রতিদিন রাসায়নিক সারের ডোজ করতেছেন না, ঠিক আছে, আগের দিন অফ রেখে পরের দিন কি করবেন, আপনার 20 দিন বা 15 দিন পর পর, সপ্তাহে মাসে তো 1 বার আপনি সরিষার খৈল এই ডোজটা করলেন। বাকি 2 বার হলো গিয়ে শুধুমাত্র সরিষার খৈল ডোজটা করবেন। সরিষার খৈল প্রতি শতকে 500 গ্রাম, 15 দিন পর পর প্রতি শতকে 500 গ্রাম সরিষার খৈল আপনি 2 দিন ভিজিয়ে রাখবেন। কথা একটু বোঝেন, প্রতি শতকে 500 গ্রাম সরিষার খৈল 2 দিন ভিজিয়ে রাখলেন। তারপর প্রতি শতকে আপনার 200 গ্রাম টিএসপি সরিষার খৈলের সাথে আরো 1 দিন ভিজাবেন। কয়দিন হইলো? 3 দিন। 3 দিন হওয়ার পরে পুকুরে দেওয়ার আধা ঘন্টা আগে প্রতি শতকে 200 গ্রাম ইউরিয়া মিক্সড করে পুকুরে দিয়ে দিবেন। ঠিক আছে, এটা হলো আপনার পুকুরে আপনার প্লাঙ্কটনে জু প্লাঙ্কটন তৈরি করবে এবং রাসায়নিক সার আপনার ফাইটোপ্লাঙ্কটন তৈরি করবে মিক্সড। যেহেতু আমরা কোনো ধরনের ফিড দিচ্ছি না, আমাদের কিন্তু এই ডোজগুলো অবশ্যই করতে হবে। এভাবে যদি এই ডোজগুলো আপনি করেন, তখন কি হবে, পুকুরে প্লাঙ্কটনও তৈরি হবে, পাশাপাশি এটা তো আমি পজিটিভ দিক বলতেছি, নেগেটিভ দিকও আছে। পুকুরে কিন্তু আপনার গ্যাস হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে না? এত সার দিচ্ছেন, পুকুরে গ্যাস হইতে পারে না? গ্যাস হইতে পারে, বিভিন্ন ধরনের পরজীবী হইতে পারে, মাছের শরীর আপনার উকুন হইতে পারে। ঠিক আছে, এখন আমি বলি পরিচর্যা কি করবেন আপনারা। অবশ্যই এগুলো যদি করেন, প্রতি সপ্তাহে 1 বার পুকুরের তলাটাকে নাড়িয়ে দিবেন। হররা নাম শুনছেন? হররা পুকুরের তলাটাকে রশির মতো লম্বা রশি, মাঝখানে লোহার জিনিস থাকে, এটা দিয়ে মাটিটাকে, যা ভালো চাষি দেখবেন তলাটাকে নাড়িয়ে দেয়। ঠিক আছে, নাড়িয়ে দেন কিসের জন্য? আপনি যে খাবারগুলো দিচ্ছেন এগুলো কিন্তু আস্তে, সব তো মাছ খাবে না, আস্তে আস্তে কিন্তু কি হবে, তলায় জমা হবে, তখনই কিন্তু গ্যাস হবে। পুকুরের তলায় যাতে না জমতে পারে এর জন্য কি করবেন, তলাটাকে, মাটিটাকে নাড়িয়ে দিবেন। নাড়িয়ে দিবেন, শক্ত কোনো কিছু দিয়ে তলাটাকে, মাটিটাকে উঠাই দিবেন প্রতি সপ্তাহে 1 বার করে। ঠিক আছে, এটা হলে পুকুরে আপনার গ্যাস হবে না, পুকুরে মাছে পুকুরে রোগ ব্যাধিতে আক্রান্তর সম্ভাবনা কমে যাবে।
কথা কি বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? আচ্ছা, এভাবে যদি আপনারা মনে করেন 6-7 মাস করেন, এর মধ্যে একটা জিনিস মনে রাখবেন, আংশিক আহরণ করতে হবে আপনাকে, সিলভার কাপ কমায় ফেলতে হবে। সিলভার কাপ তো আমরা বেশি ছাড়ছি না, 4টা করে ছাড়ছি না শতাংশে? 50 শতক একটা পুকুরের মধ্যে কয়টা? প্রায় 200 ছাড়ছি। দেখবেন কি এগুলো একটু মাছ যেগুলো দিবেন, দেখবেন হলো কি সিলভার কাপটা অন্যান্য মাছ যখন দিবেন সিলভার কাপটা একটু বড় দিবেন। আমরা যে 20-25টা কেজি বললাম না, সিলভার কাপটা একটু বড় দিবেন। 3-4 মাস পর বা 4-5 মাস পর যখন সিলভার কাপটা আপনার হয়ে যাবে মার্কেটেবল সাইজ, মোটামুটি সিলভার কাপ কিন্তু খুব দ্রুত বড় হয়ে যায়, ঠিক আছে? 3-4 মাস পর বা 4-5 মাস পর সিলভার কাপ অর্ধেক আপনি কি করবেন? বিক্রি করে দিবেন, ঠিক আছে? বিক্রি করে দিবেন। তখন বাকি যে 2-3 মাস আছে না, ওই 2-3 মাসে কি হবে? বাকি মাছগুলো দ্রুত বড় হয়ে যাবে। বোঝা যাচ্ছে? এবং আপনি মাসে আপনার সরিষা করতে যখন দিবেন তখন কিছু অটোকুড়া দেওয়ার চেষ্টা করবেন যদি আপনাদের সামর্থ্য থাকে। অটোকুড়া, রাইস ব্রান অটোকুড়া বলে থাকে, অটোকুড়াটাকে উপরে ভাসিয়ে ছিটিয়ে দিবেন, ঠিক আছে? এগুলো যদি মাছটা খায় মাছের গ্রোথটা আরো ফাস্ট হবে। এটা আপনাদের মানে পুঁজির উপর বলতেছি আমি। তো আজকে যেটা আলোচনা করতেছি এটা কি একদম স্বল্প বিনিয়োগে, শুধু সার নির্ভর। যদি আপনাদের পুঁজি থাকে, অটোকুড়ার দাম তো বেশি না, এগুলা প্রতিদিন অল্প অল্প করে পুকুরে ছিটিয়ে দিবেন, দেখবেন মাছগুলা খাবে, খুব মজা করে খাবে, ঠিক আছে? আর যদি আপনারা এর পাশে মনে করেন সরিষার যে খোল দিচ্ছেন, এর পাশাপাশি যদি আপনারা গমের ভুসি, ঠিক আছে, বা আপনার সফট ভুট্টা যদি আপনাদের পুঁজি থাকে তাহলে সাথে অল্প অল্প করে দিবেন। এটা নেন, এটা নেওয়া যেতে সমস্যা। ঠিক আছে, এটা হলো আপনার পুঁজির উপর। পুঁজি যদি থাকে তখন আপনি আস্তে আস্তে করে মাছটা যখন বিক্রি করবেন, ধরেন আমি অক্টোবরে বিক্রি করব, ঠিক আছে? তখন আপনি জুলাই মাসের দিকে বা 2-3 মাস আগে আপনি মাছটাকে একটু বাড়তি খাবার দিবেন, ঠিক আছে? বাড়তি খাবার দিবেন, ওই যে ভুট্টা, তারপরে হলো আপনার রাইস ব্রান, অটোকুড়া, এগুলো একটু বাড়তি দিবেন। তখন 2-3 মাসে মাছের গ্রোথটা কি হবে? ফাস্ট হয়ে যাবে, দ্রুত বৃদ্ধি পাবে, ঠিক আছে? প্রথম দিকে তো আপনি খোল শুধু দিলেন, কিন্তু মাছটাকে যখন বিক্রি করবেন, ধরেন আর 3 মাস আছে, তখন মাছের খাদ্যটাকে আপনি যদি পুঁজি থাকে আর একটু বাড়াইয়া দিবেন, ঠিক আছে? খোল টোল বাড়ানোর দরকার না, আপনি এর সাথে কিছু রাইস ব্রান বা অটোকুড়া, ভুট্টা, গমের ভুসি এগুলো মিক্সড করে আপনারা দিবেন, ঠিক আছে? দিবেন, দিলে দেখবেন 2-3 মাসে মাছের গ্রোথটা ফাস্ট হয়ে যাবে। এভাবে যদি আপনারা 7-8 মাসে করেন তাহলে দেখবেন আপনার মাছের যে গ্রোথটা খুব ভালো পরিমাণে হবে, ভালো পরিমাণে হবে। আমরা মানে করতে চাই মাছ, কিন্তু আমরা বুঝি না যে আসলে কিভাবে করবো। আমরা ভাবি হলো গিয়ে আপনার শুধুমাত্র ফিড তো দেয়, ফিড নির্ভর যদি আপনি করতে চান তাহলে আপনাকে অনেক পুঁজি নিয়ে নামতে হবে, ভালো পুঁজি লাগবে। পুঁজি যদি থাকে তাহলে আপনি কোনো সমস্যা নেই। এই মাছ চাষে আপনার কিন্তু কত খরচ যাবে বলেন তো? একটা অ্যাভারেজ বলেন তো, 7-8 মাসে কেমন যেতে পারে? আমি যে স্বল্প পুঁজিটা বললাম সার নির্ভর, কত যেতে পারে? আপনাদের তো আইডিয়া আছে সারের দাম কেমন যেতে পারে? কেমন যাবে বলেন? আমার 220 শতক জায়গা 120 শতক টাকা। এভাবে সার নির্ভর মানে কত? 200 শতক জায়গা মানে মাছ কেনা সহ। আচ্ছা দেখেন, উনি যেটা বলছে সেটা হলো কি 220 শতক জায়গায় আপনার কত? 1,20,000 টাকা গেছে। আপনি মাছ বিক্রি করছেন কত টাকা? 3 লক্ষ টাকা প্রায়। মানে কি এটা কি আপনার লিজ ভ্যালু বাদ দিয়ে নাকি আপনার নিজের পুকুর? মানে প্রায় ডবল। মাছ চাষে কি লস আছে? অবশ্যই লস আছে, লস থাকবে না কেন? লস করতেছে না, পথের ফকির হয়ে যাচ্ছে না? বুঝে শুনে মাছ চাষ করতে হবে, বুঝে শুনে মাছ চাষ করতে হবে। আপনি খাবার দিচ্ছেন, আপনাকে 15 দিন পর পর মাছের গ্রোথ দেখতে হবে। মাছটা যে আপনি খাবার দিলেন 15 দিনে মাছটা গ্রোথ ঠিকভাবে হলো কিনা, ঠিক কিনা? আচ্ছা, আরেকটা ভালো জিনিস বলছে উনি আপনার, সেটা হলো পানা। পানা হলো কি আপনার কচুরি পানা না, খুদি পানা হয় না পুকুরে? খুদি পানা কি মাছে কিন্তু ভালো একটা খাবার, ছোট ছোট পানা, ঠিক না? হ্যাঁ, এটা কিন্তু মাছের ভালো করা। কোন মাছের জানেন? গ্রাস কার্পেট। এটা কিন্তু পুকুরে যদি আপনি বেশি পরিমাণে রাখেন তাহলে কিন্তু হবে না, ছড়াই গেলে আবার হবে না। এগুলো আপনি যদি পুকুরে বেশি পরিমাণে আপনি এক জায়গায় নিয়ে শুকায়া প্রতিদিন 2 দিনের জন্য অল্প অল্প করে প্রয়োগ করবেন। একটা আপনার ছোট একটা বাঁশ আছে না, বাঁশ দিয়ে একটা রিং তৈরি করবেন, সাইক্লিং করে রাখবেন। ওইটার মধ্যে আপনি ঘাস বা পানা এগুলো দিবেন 2 দিনের জন্য, যাতে এটা পুকুরে
ছড়ায় না আছে। এখন তো মনে রাখবেন কয়েকদিন আগে এপ্রিল মাসটা কি মাছ চাষের জন্য কিন্তু অনেক খারাপ একটা সময় গেছে। যে পরিমাণ আপনার আবহাওয়া ছিল, অনেক চাষীদের রেণু, পোনা, মাছ অনেক ক্ষতি হয়েছে। এখন আমাদের কিন্তু তাপমাত্রা প্রতিনিয়ত চেঞ্জ করতে হবে, ঠিক আছে? পুকুরে পরিবেশ নষ্ট করা যাবে না, পুকুরে পরিবেশ নষ্ট করলে বিপদে পড়বেন, ঠিক আছে? এখন আপনার মে মাস, এই যে 7-8 দিন 10 দিন বৃষ্টি পড়বে, তারপর কিন্তু আবার গরম ছুটবে, বুঝতে পারতেছেন? আবার কিন্তু গরম ছুটবে। পুকুরে পরিবেশ নষ্ট করা যাবে না। আপনি যদি পানা বা যেটাই করেন একটা সার্কেলের মধ্যে রাখবেন যাতে পুকুরটা এটা নষ্ট না হয়। তার মানে এভাবে যদি করেন 7-8 মাস আপনি কিন্তু বেশি যাবে না, 1.5 থেকে 2 লাখ টাকা যাবে যদি 100 শতক একটা পুকুর হয়, ঠিক আছে? মাছগুলো দেখবেন বড় হবে, প্রায় আপনার ডবলের মতো করে আপনি কিন্তু মাছ তৈরি করতে পারবেন যদি বুঝে শুনে করেন। আর যদি বুঝে শুনে না করেন তাহলে কি হবে? সার প্রয়োগ করবেন, দেখবেন মাছও খাবে না, পুকুর নষ্ট হবে, পুকুর কালো হয়ে যাবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে। এবং মাসে একবার হলো গিয়া গ্যাসের ডোজ করবেন। গ্যাসের বিভিন্ন কোম্পানি ওষুধ পাওয়া যায়, ঠিক আছে? যাতে গ্যাসটা তো হর রাটো তানলে নেই, মাসে একবার গ্যাস দিবেন এবং প্রতি মাসে একবার চুন এবং লবণ দিবেন।